ক্লাস 12 স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন এই চ্যাপ্টারটার প্রথম কিছু অংশ পড়াবো। যে পদ্ধতিতে জীব নিজ সত্তা বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে সেই পদ্ধতিকে জনন বা রিপ্রোডাকশন বলা হয়। জননের মাধ্যমে জীব সংখ্যায় বৃদ্ধি পায়। জননে সহায়ককারী অঙ্গগুলিকে জনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গান বলে। পুরুষের প্রধান জননাঙ্গ হলো শুক্রাশয় বা টেস্টিস এবং স্ত্রীলোকদের প্রধান জননাঙ্গ হলো ডিম্বাশয় বা ওভারি। শুক্রাশয় শুক্রাণু এবং ডিম্বাশয় ডিম্বাণু সৃষ্টি হয়। শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে জাইগোট গঠিত হয়। এই জাইগোট ক্রমে ভ্রূণে পরিণত হয়। ভ্রূণ স্ত্রীলোকের জরায়ুর মধ্যে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হতে প্রায় 280 দিন পর পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়ে ভূমিষ্ঠ হয়। জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। জননে অংশগ্রহণকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে জননতন্ত্র বলে। পুং জননতন্ত্র পুরুষের দেহে এবং স্ত্রী জননতন্ত্র স্ত্রী দেহে অবস্থিত। পুং জননতন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ বলছি। পুং জননতন্ত্র অঙ্গগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, প্রধান যৌনাঙ্গ এবং গৌণ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গ হলো শুক্রাশয় বা টেস্টিস। পুরুষ দেহের দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত ডিম্বাকার যে যৌন অঙ্গে শুক্রাণু উৎপন্ন হয় তাকে শুক্রাশয় বলে। তাহলে শুক্রাশয়ের অবস্থান হলো মানুষের দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে একজোড়া শুক্রাশয় থাকে। গঠন: প্রতিটি শুক্রাশয় ডিম্বাকার, ওজন 17 থেকে 20 গ্রাম মতো হয়। প্রতিটি শুক্রাশয় 3টি আবরক দ্বারা আবৃত থাকে। বহিস্থ আবরককে টিউনিকা ভ্যাজাইনালিস বলে, মধ্যস্থ আবরককে টিউনিকা অ্যালবুজিনিয়া বলে আর অন্তঃস্থ আবরককে টিউনিকা ভাস্কুলোসা বলে। মধ্যস্তর যেটা টিউনিকা অ্যালবুজিনিয়া, সেখান থেকে কয়েকটি তন্তু নিচের দিকে বিস্তৃত হয়ে শুক্রাশয়কে কতগুলো প্রকোষ্ঠ বা খণ্ডকে বিভক্ত করেছে। এই প্রকোষ্ঠগুলি অসংখ্য সূক্ষ্ম কুণ্ডলীকৃত নালিকা দিয়ে পূর্ণ থাকে। এই নালিকাগুলোকে শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবুল বলে। এই নালিকাগুলো পরস্পর যুক্ত হয়ে একটা রিজু নালী গঠন করে, তাকে রেটি টেস্টিস বলে। এইগুলো আবার যুক্ত হয়ে ভাসা ইফারেন্সিয়া গঠন করে, যেগুলো অবশেষে চূড়ান্তভাবে মিলিত হয়ে এপিডিডাইমিস বলে একটা অংশের সৃষ্টি করে। এই এপিডিডাইমিস শুক্রাশয়ের পশ্চাৎভাগে কুণ্ডলাকারে অবস্থান করে। তাহলে কি হলো না, শুক্রাশয় 3টি আবরক দিয়ে আবৃত থাকে: টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া আর টিউনিকা ভাস্কুলোসা। হ্যাঁ, তার মধ্যে টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা মধ্য আবরকটা, সেটার থেকে কয়েকটা তন্তু বিস্তৃত হয়ে শুক্রাশয়কে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে ফেলে। এই প্রকোষ্ঠগুলোর মধ্যে কতগুলো কুণ্ডলীকৃত অসংখ্য নালিকা থাকে। হ্যাঁ, তাদের সেমিনিফেরাস নালিকা বলে। এই নালীগুলো পরস্পর যুক্ত হয়ে একটা রিজু নালী গঠন করে, তাকে বলে রেটি টেস্টিস। আর এই রিজু নালীগুলো আবার যুক্ত হয়ে ভাসা ইফারেন্সিয়া বলে নালী, এক ধরনের নালী গঠন করে, যেগুলো আবার পরস্পর মিলিত হয়ে এপিডিডাইমিস গঠন করে। এখানে ছবিতে দেখো এই যে তন্তুর মতো অংশগুলো, দেখো শুক্রাশয়কে এরকমভাবে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে ফেলেছে। প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে এই যে কুণ্ডলীকৃত নালী দেখছো, এগুলোকে বলবো সেমিনিফেরাস টিউবুল। এই নালীগুলো পরস্পর যুক্ত হয়ে রেটি টেস্টিস গঠন করে, সেগুলো আবার পরস্পর যুক্ত হয়ে ভাসা ইফারেন্সিয়া গঠন করে, সেইগুলো আবার মিলিত হয়ে এই যে এপিডিডাইমিস গঠন করেছে। এটা হচ্ছে এপিডিডাইমিস। এই হলো শুক্রাশয়ের গঠন। শুক্রাশয়ের কাজ হলো শুক্রাণু উৎপন্ন করা আর পুং যৌন হরমোন নিঃসরণ করা। শুক্রাণু উৎপাদন বলতে শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস টিউবুলে পুং জনন কোষ বা শুক্রাণু উৎপন্ন হয়। এই শুক্রাণু নালীপথে শুক্রথলিতে এসে জমা হয়। আর লেডিকের আন্তঃকোষে যৌন হরমোন নিঃসরণ বলছি, লেডিকের আন্তঃকোষগুলো থেকে টেস্টোস্টেরন নামক পুং হরমোন নিঃক্ষরণ হয়। আর সার্টোলি কোষ থেকে ইনহিবিন নামক হরমোন নিঃসরণ হয়।
টেস্টোস্টেরন শুক্রাশয় একটা স্টেরয়েড হরমোন। এই হরমোন শুধুমাত্র লেডিকের আন্তঃকোষ সমূহ থেকে নিঃসৃত হয়। এই হরমোন পুংদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে, শুক্রাণু উৎপাদন ক্রিয়াকে অব্যাহত রাখে। শুক্রাশয় এক ধরনের মিশ্র গ্রন্থি। এতে দেখো শুক্রাণু উৎপন্ন হয়, আবার ওদিকে লেডিকের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোনও খরিত হচ্ছে। তাহলে হরমোনও খরিত হয়, আবার শুক্রাণু উৎপন্ন হয়, সেজন্য শুক্রাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলবো। আর এবার বলবো যে গৌণ যৌনাঙ্গ। শুক্রাশয় হলো মুখ্য যৌনাঙ্গ যেটা, আর এবার বলছে গৌণ যৌনাঙ্গ। তার প্রথমেই বলি স্ক্রোটাম বা শুক্রাশয় থলি। শুক্রাশয় যে চামড়ার থলির মধ্যে অবস্থান করে তাকে বলবো স্ক্রোটাম। এরপর এপিডিডাইমিস, এটা প্রায় 6 মিটার দীর্ঘ কুণ্ডলীকৃত নালিকা, যা শুক্রাশয়ের মধ্যভাগে দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। এর ঊর্ধ্বপ্রান্ত শুক্রাশয়ের ঊর্ধ্বমেরুতে যুক্ত থাকে, আর শেষ প্রান্ত ভাস ডিফারেন্স বা শুক্র নালীর সাথে যুক্ত থাকে। এর কাজ হলো এই নালীর মধ্যে শুক্রাণু সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্ট হয়। এরপরে হচ্ছে শুক্র নালী বা ভাস ডিফারেন্স। এপিডিডাইমিসের শেষ প্রান্ত যে দীর্ঘ সূক্ষ্ম কিছুটা কুণ্ডলীকৃত নালীর সাথে যুক্ত থাকে তাকে শুক্র নালী বা ভাস ডিফারেন্স বলে। এটি শুক্রাশয় থেকে উৎপন্ন হয়ে বিস্তৃত হয়ে পেলভিক ক্যাভিটিতে প্রবেশ করে এবং মূত্রাশয়ের উপরে একটা লুপ গঠন করে মূত্রাশয় গ্রীবাদেশের মধ্যে প্রবেশ করে মূত্র নালীতে উন্মুক্ত হয়। এই নালীর কাজ হলো শুক্রথলি থেকে শুক্রাণু বাহিত হয়ে মূত্র নালীতে পৌঁছে দেওয়া হচ্ছে এর কাজ। এই নালীর মাধ্যমেই শুক্রথলি থেকে শুক্রাণু বাহিত হয়ে মূত্র নালীতে পৌঁছায়। এবার শুক্রথলি বা সেমিনাল ভেসিকেল। মূত্রাশয় গ্রীবার অঙ্কদেশের দুপাশে একটি করে শুক্রথলি থাকে। এবার বলি নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। প্রতিটি শুক্রথলি থেকে যে সূক্ষ্ম নালী দিয়ে মূত্র নালীতে উন্মুক্ত হয় তাকে নিক্ষেপণ নালী বলে। এখানে ছবিতে দেখো তাহলে এই দুটো হচ্ছে সেমিনাল ভেসিকেল। মূত্রাশয় গ্রীবার অঙ্কদেশে একটি করে দুটো শুক্রথলি বর্তমান, এটা হচ্ছে সেমিনাল ভেসিকেল। আর সেমিনাল ভেসিকেলের এই যে সূক্ষ্ম নালী দিয়ে মূত্রথলিতে এসে মিশেছে একে বলছে নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। এবার বলছি প্রোস্টেট। মূত্রাশয় গ্রীবাদেশের গোড়ায় মূত্র নালীকে বেষ্টন করে যে আনুষঙ্গিক গ্রন্থি থাকে তাকে প্রোস্টেট গ্রন্থি বলে। প্রোস্টেট গ্রন্থির ক্ষরণ মূত্র নালীতে এসে মেশে। তাহলে এই ছবিতে এই যে গ্রন্থিটা এটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। এরপর বলছি কাউপার গ্রন্থি। একজোড়া মটর দানার মতো গ্রন্থি প্রস্টেটের ঠিক নিচে অবস্থান করে এবং সূক্ষ্ম নালীর সাহায্যে মূত্র নালীতে উন্মুক্ত হয়। একে বলবো কাউপার গ্রন্থি। তাহলে কি দেখলাম না, পরপর 3টে গ্রন্থি দেখলাম। একটা হচ্ছে এই সেমিনাল ভেসিকেল, সেটাও মূত্রনালীতে এসে মিশছে। প্রস্টেট গ্রন্থি, সেটাও মূত্রনালীতে এসে মিশছে। আর কাউপার গ্রন্থি, এটাও মূত্রনালীতে এসে মিশছে। এবার বলবো পেনিস। এটা পুরুষের সঙ্গম অঙ্গ। এটি পেশিময় অঙ্গ। সঙ্গমকালে এটা দৃঢ় এবং বর্ধিত হয়। এবার মূত্র জনন নালী। পুরুষদের মূত্র জনন নালী মূত্রাশয় থেকে পেনিসের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত। এই নালীর মধ্যে দিয়ে বীর্য বা সিমেন এবং মূত্র উভয় বাহিত হয়। সেজন্য একে মূত্র জনন নালী বলছে। মূত্র তো বাহিত হচ্ছে, আর জনন বস্তু বা সিমেন সেটাও বাহিত হয়, সেই জন্য একে মূত্র জনন নালী বলছে। এখানে ছবিতে দেখো যে এখানে এই যে সেমিনাল ভেসিকেল আছে, প্রস্টেট গ্রন্থি আছে, আর তার নিচে
যে কাউপার গ্রন্থিটাও আছে, এইগুলো এসে সব এই মূত্রনালীতে মিশেছে। আর এই যে এটা হচ্ছে পেনিস, পেনিসের মধ্যে দিয়ে এই যে মূত্রনালী নেমেছে। তাহলে এই সমস্ত গ্রন্থির ক্ষরণ, অর্থাৎ তোমার মূত্রাশয় থেকে মূত্র আসছে আর এইসব জায়গা থেকে যে শুক্রাণু আসছে সেগুলো সব এসে এই মূত্রজনন নালী বলছে, এই নালীটা দিয়ে বাইরে আসছে। আচ্ছা, এবার তাহলে এই যে গঠন, আমরা পুং জননতন্ত্রের যে গঠনটা পড়লাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার হলো তো? হ্যাঁ, প্রথমে শুক্রাশয় বললাম, শুক্রাশয়ের গঠন, তারপরে যে আনুষঙ্গিক জননাঙ্গগুলো আছে সেগুলো সম্বন্ধে, যে স্ক্রোটাম বলো, এপিডাইমিস, শুক্রনালী বা ভাস ডিফারেন্স, হ্যাঁ, তারপরে শুক্রথলি, নিক্ষেপণ নালী মানে ইজাকুলেটরি ডাক্ট, প্রস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, পেনিস ইত্যাদি। এবার পুং জননতন্ত্রের কাজ। পুং জননতন্ত্রের প্রধান কাজগুলো হলো, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, মানে শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন হওয়ার পদ্ধতিটাকে বলে স্পারমাটোজেনেসিস, এটা ঘটানো হচ্ছে প্রধান কাজ। 2, পুং যৌন হরমোন নিঃসরণ করা। হ্যাঁ, শুক্রাশয় লেডিগের আন্তঃকোষ থেকে পুং হরমোন, যে টেস্টোস্টেরন, এটা খরিত হয়। আর শুক্রাণু স্থানান্তর, মানে যৌন মিলনকারী পেনিসের মাধ্যমেই শুক্রাণু স্ত্রীদেহে যোনিতে স্থানান্তরিত হয়। এগুলো হচ্ছে পুং জননতন্ত্রের কাজ। আচ্ছা, এবার আমরা এই ছবিটায় আর একবার ক্লিয়ার করে নিই। এই দুটো দেখো শুক্রাশয়, তাই তো? আর এখান থেকে এই যে নালী বেরিয়েছে, এটা হচ্ছে শুক্রনালী বা ভাস ডিফারেন্স যেটা বলি। হ্যাঁ, ভাস ডিফারেন্স এসে দেখো এখানে এই মূত্রনালী গোড়ায় এসে এখানে থেমেছে। এখানে কি কি আছে? এই যে সেমিনাল ভেসিকেল আর পোস্টেট গ্রান, কাউপার গ্ল্যান্ড, এই সমস্ত ক্ষরণও এসে মূত্রনালীতে মিশছে। মূত্রনালী এই পেনিস বা হিমনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এসে বাইরে উন্মুক্ত হচ্ছে। এই হলো পুং জননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবারে বলবো স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ডিম্বাণু উৎপাদন ও নিঃসরণ, ভ্রূণ গঠন, ভ্রূণের শিশুতে রূপান্তর ইত্যাদি কার্য সম্পর্কীয় অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলে। এই স্ত্রী জননতন্ত্রের অঙ্গগুলোকে 3টে ভাবে ভাগ করা হয়: প্রধান যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ ও বহিস্থ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গ হলো ডিম্বাশয় বা ওভারি। গৌণ যৌনাঙ্গ হলো ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, জরায়ু বা ইউটেরাস, যোনি বা ভ্যাজাইনা ইত্যাদি। আর বহিস্থ যৌনাঙ্গ হলো লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোলিস, ভেস্টিবিউল ইত্যাদি। এবার স্ত্রী জননতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা বলছি। প্রধান যৌনাঙ্গ হলো ডিম্বাশয়। ডিম্বাশয় বা ওভারি। মানুষের ডিম্বাশয় দুটি স্ত্রীলোকের শ্রোণী গহ্বরে জরায়ু দুপাশে অবস্থিত। ডিম্বাশয় দুটি ডিম্ব রজ্জুর সাহায্যে ডিম্বনালীর মুক্ত প্রান্তের নিকট মেসোভ্যারিয়াম নামক পর্দা দিয়ে জরায়ুর সাথে সংলগ্ন থাকে। প্রতিটি ডিম্বাশয় চ্যাপ্টা এবং উপবৃত্তাকার হয়। এদের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হয়, প্রস্থ 3 সেন্টিমিটার হয় এবং পুরু হয় 2 সেন্টিমিটার। ডিম্বাশয়ের মধ্যে কতগুলো প্রকোষ্ঠ থাকে তাকে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি বলে। পরিণত ডিম্বনালীর মধ্যে ডিম্বাণু অবস্থান করে। এবার বলি গৌণ যৌনাঙ্গ। প্রথম, ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। জরায়ুর উভয় পাশ থেকে যে দুটি নালী উৎপন্ন হয়ে ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাদের ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালী বলে। প্রতিটি নালী 10 থেকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়। এদের কাজ হচ্ছে ডিম্বাণু পরিবহন করা, ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বপ্রান্ত অ্যাম্পুলা থেকে
অ্যাম্পুলাতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে। জাইগোট ফ্যালোপিয়ান নালীতে মরুলা ও ব্লাস্টুলা ব্লাস্টোসিস্টে পরিণত হয়ে তারপর জরায়ুতে প্রবেশ করে। এবার জরায়ু বা ইউটেরাস। স্ত্রী দেহের শ্রোণী গহ্বরে মূত্রাশয় ও মলাশয়ের মাঝখানে যে পেশিময় ন্যাসপাতি আকারে থলির মতো গঠন দেখা যায় তাকে জরায়ু বা ইউটেরাস বলে। প্রাপ্তবয়স্ক মহিলাদের জরায়ুর দৈর্ঘ্য 6 থেকে 7.5 সেন্টিমিটার হয়, প্রস্থ 3 সেন্টিমিটার হয় এবং প্রস্থ 5 সেন্টিমিটার হয় এবং 3 সেন্টিমিটার পুরু হয়। জরায়ুর কাজ হলো ব্লাস্টোসিস্টের জরায়ু গাত্রে রোপণ, আর ভ্রূণের বৃদ্ধিটা জরায়ুতেই ঘটে থাকে। শিশু সেখানেই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরিণত হয়। শিশু নির্গমন বা প্রসবে অংশগ্রহণ করা, রজস্রাব ঘটানো ইত্যাদি হচ্ছে জরায়ুর কাজ। এবার বলবো যোনি বা ভ্যাজাইনা। এটি সার্ভিক্সের পরবর্তী প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটা নলাকার অংশ। এটা সার্ভিক্সের শেষ প্রান্তে এসে দেহের বাইরে উন্মুক্ত থাকে। যোনি দেহের বাইরে যোনি ছিদ্র দিয়ে উন্মুক্ত থাকে। যোনি ছিদ্র হাইমেন নামক একটা পর্দা দিয়ে আবৃত থাকে। এর কাজ হবে যোনি হচ্ছে যৌন সঙ্গমকালে বীর্য ধারণ করা আর বীর্যকে জরায়ুতে পাঠানো। এবার বার্থোলিন গ্রন্থি। যোনি ছিদ্রের নিকটবর্তী দুপাশে দুটো ছোট মটরদানা মতো বার্থোলিন গ্রন্থি থাকে। এই গ্রন্থি মিউকাস ক্ষরণ করে যা যোনিপথকে পিচ্ছিল ও সিক্ত রাখে। এগুলো হলো সব গৌণ যৌনাঙ্গ। এবার বলবো বহিস্থ যৌনাঙ্গ। ভালভা। স্ত্রী জনন ইন্দ্রিয়ের বাইরে অংশগুলোকে একত্রে ভালভা বলে। এগুলো হচ্ছে, প্রথম বলবো মন্স পিউবিস। এটি ভালভার একেবারে উপরের এবং পিউবিস অস্থির উপরে অবস্থান করে। এটি অ্যাডিপোস কলা দিয়ে গঠিত হওয়ায় বেশ নরম হয়। এটি চর্মের আচ্ছাদন থাকে এবং পিউবিস রোম দ্বারা আবৃত থাকে। 2 নম্বর হচ্ছে লেবিয়া মেজোরা। ভালভাকে বেষ্টন করে দুপাশে পুরু চামড়ার ভাঁজ থাকে, তাকে লেবিয়া মেজোরা বলে। এটি পুরু চর্বির স্তর নিয়ে গঠিত। এটির কিনারায় রোম আচ্ছাদিত থাকে। লেবিয়া মাইনোরা পুরুষদের পেনাইল ইউথেরার সমসংস্থ অঙ্গ। এবার লেবিয়া মাইনোরা, এটি লেবিয়া মেজোরার পরবর্তী ভাঁজ এবং অপেক্ষাকৃত পাতলা। ক্লাইটোরিস, এটি এক প্রকারের ক্ষুদ্র দণ্ডাকার পেশিময় অংশবিশেষ যা ঊর্ধ্বপ্রান্তের লেবিয়া মেজোরা ও মাইনোরার সঙ্গমস্থলে অবস্থিত। এটি পুরুষের পেনিসের সমসংস্থ অঙ্গবিশেষ। ভেস্টিবিউল, এটি দুটি লেবিয়া মাইনোরার মধ্যবর্তী স্থান। এখানে হাইমেন নামক পর্দা লাগানো থাকে। পর্দার কেন্দ্রে একটি ছিদ্র দিয়ে যোনি বাইরে উন্মুক্ত থাকে, যাকে যোনি ছিদ্র বলে। যোনি ছিদ্রের ঠিক উপরে মূত্র ছিদ্র থাকে। এবার বলছি স্ত্রী জননতন্ত্রের কাজ। প্রথম কাজ, ডিম্বাশয়ের জনন কলা থেকে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে উজেনেসিস বলে। 2 নম্বর, নিষেক ডিম্বনালীর ঊর্ধ্বপ্রান্তে অ্যাম্পুলাতে সম্পন্ন হয়। 3 নম্বর, বয়ঃসন্ধিকালে জরায়ু ঋতুচক্র নিয়ন্ত্রণ করে। 4 নম্বর, জরায়ুর প্রাচীরে ব্লাস্টোসিস্টের রোপণ ঘটে এবং ভ্রূণের বৃদ্ধি ঘটে। 5, যৌন মিলনকালে যোনি পুরুষের বীর্য ধারণ করে। 6 নম্বর, প্রসব ঘটানো স্ত্রী জননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ কাজ। এবারে আমরা ছবিতে দেখো, এই যে বললাম ছবিতেই দেখো, এই দুটো হচ্ছে ডিম্বাশয়। হ্যাঁ, ডিম্বাশয় থেকে এই যে নালীগুলো দেখছি, এগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী যেগুলো বলি। হ্যাঁ, সেগুলো এসে যে প্রকোষ্ঠে মিলেছে এটা হচ্ছে জরায়ু বা ইউটেরাস। জরায়ু শেষ প্রান্তে দেখো এখানে যোনি বা ভ্যাজাইনা আছে। আচ্ছা, আর আমরা যে এই বহিস্থ অঙ্গগুলো পড়লাম, দেখো এটা হচ্ছে এই যে এদিকে যেটা লেবিয়া মেজোরা
এটা হলো এই বহিস্থ অঙ্গগুলো এই ছবিটায় ভালো দেখা যাবে যে এটা হচ্ছে লেবিয়া মেজোরা, এটা হচ্ছে লেবিয়া মাইনোরা। হ্যাঁ, এখানে থাকে ক্লাইটোরিস, আর এই হচ্ছে যে ওপেনিংটা মূত্রছিদ্রের ওপেনিং। হ্যাঁ, মূত্রছিদ্র এখানে থাকে, তার তলায় থাকে যোনি ছিদ্র। এখানে একটা পর্দা থাকে যে হাইমেন, সেটা দেখাচ্ছে। এই হচ্ছে বহিস্থ অঙ্গগুলো। আর এই হচ্ছে আমাদের মানুষের স্ত্রী জননতন্ত্র। এবার বলবো শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস। অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান শুক্রাশয়ের উপাদানগুলি হল শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া, শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবুল, লেডিগের আন্তর্কোষ, সার্টোলি কোষ, নালিকাসমূহ ইত্যাদি। প্রথমে বলি শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া। এটি শুক্রাশয়ের মধ্য আবরক এবং সুদৃঢ় শ্বেত তন্তু দিয়ে গঠিত। এই আবরক থেকে কিছু কিছু তন্তু নিচের দিকে বিস্তৃত হয়ে শুক্রাশয়কে প্রায় 100টা প্রকোষ্ঠে ভাগ করে দিয়েছে। এই প্রকোষ্ঠগুলো শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবুলে পূর্ণ থাকে। এবার শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবুল। প্রতিটি শুক্র উৎপাদক নালিকা প্রায় 500 মিলিমিটার দীর্ঘ এবং 0.25 মিলিমিটার ব্যাস সম্পন্ন। নালিকাগুলি পাতলা ভিত্তি ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই নালিকার মধ্যে 5টা কোষস্তর দেখা যায়, যেগুলো ক্রমশ বাইরের দিক থেকে কেন্দ্রের দিক অবধি বিস্তৃত। সেগুলো হলো আদি শুক্রকোষ বা স্পার্মাটোগোনিয়া, প্রাথমিক শুক্রকোষ বা প্রাইমারি স্পার্মাটোসাইট, গৌণ শুক্রকোষ বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট, অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড এবং পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। তাহলে আমরা 5টা স্তর পেলাম। কি কি? স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। এই আদি শুক্রকোষ মাইটোসিস প্রক্রিয়ায় প্রাথমিক শুক্রকোষ বা স্পার্মাটোগোনিয়া গঠন করে। প্রাথমিক শুক্রকোষ মিওসিস প্রক্রিয়ায় গৌণ শুক্রকোষগুলো গঠন করে। এর রূপান্তরিত হয়ে অপরিণত শুক্রাণুতে পরিণত হয়। অপরিণত শুক্রাণুগুলো শুক্রাণুতে পরিণত হয়। শুক্রাণু দুরকম থাকে, দু রকমের থাকে এক্স ক্রোমোসোম বিশিষ্ট শুক্রাণু এবং ওয়াই ক্রোমোসোম বিশিষ্ট শুক্রাণু। আচ্ছা, এবার বলি লেডিগের আন্তর্কোষ। শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে দুটি শুক্র উৎপাদক নালিকার মধ্যবর্তী স্থানে ধাত্র বা স্ট্রোমা নামক যোগকলা অবস্থান করে। এই যোগকলায় অসংখ্য বৃহদাকার বহুতলীয় কোষের সমাবেশ দেখা যায়। এদের লেডিগের আন্তর্কোষ বলে। কোষগুলো 15 থেকে 20 মিউ মতো ব্যাস বিশিষ্ট হয়। কোষের সাইটোপ্লাজমে গোলাকার স্নেহদানার প্রাচুর্য লক্ষ্য করা যায়। লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয়। এবার সার্টোলি কোষ। সেমিনিফেরাস টিউবুলের প্রাচীরে উপস্থিত আবরণী কোষগুলোকে সার্টোলি কোষ বলে। এই কোষগুলো শুক্রাণুকে পুষ্টি যোগায় বলে এদের পোষক কোষও বলে। নালিকা সমূহ বা টিউবুলস। শুক্র উৎপাদক নালিকাগুলো যে মানে সেমিনিফেরাস টিউবুলগুলো পরস্পর যুক্ত হয়ে কি হয়, রিজু নালিকা গঠন করে। এইগুলো পুনরায় যুক্ত হয়ে রেটি টেস্টিস বা জালক শুক্রাশয় গঠন করে। জালক শুক্রাশয়গুলো মিলিত হয়ে আবার ভাসা ইপানিচিয়া গঠন করে। ভাসা ইপানিচিয়াগুলো মিলিত হয়ে এপিডিডাইমিস গঠন করে। এখানে ছবিতে দেখবো, দেখো এখানে এই যে আবরণ রয়েছে, টিউনিকা অ্যালবুজিনিয়া আবরণ। এখানে দেখো বিভিন্ন স্তরে পরপর সেমিনিফেরাস টিউবুল যে রয়েছে তার বিভিন্ন স্তরে, মানে শুক্রাশয়ের ভিতর তো সেমিনিফেরাস টিউবুলে অনেকগুলো প্রকোষ্ঠে বিভক্ত করে টিউনিকা অ্যালবুজিনিয়া। তারপর সেটা সেমিনিফেরাস টিউবুলে
অসংখ্য মানে কুণ্ডলীকৃত নালিকা বা সেমিনিফেরাস টিউবুলে আবৃত থাকে, ভর্তি থাকে। সেই সেমিনিফেরাস টিউবুলের স্তরগুলো দেখো, যে বাইরে একদম বাইরের স্তরটাকে আমরা বলবো যে পরপর যে সেমিনিফেরাস টিউবুলের স্তরগুলো হচ্ছে একদম বাইরের স্তরটাকে বলবো এই যে স্পার্মাটোগোনিয়া বা আদি শুক্রকোষ। তারপরের স্তরটাকে এটা হচ্ছে প্রাথমিক শুক্রকোষ বা প্রাইমারি স্পার্মাটোসাইট। তারপরের স্তরটা হচ্ছে গৌণ শুক্রকোষ বা সেকেন্ডারি স্পার্মাটোসাইট। আর এটা হলো অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড, আর এগুলো হচ্ছে পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। হ্যাঁ, 5টা স্তরে বিন্যস্ত থাকে। আচ্ছা, আর যে এই যে এগুলো দেখছি, এগুলোকে বলবো লেডিগের আন্তঃকোষ। অর্থাৎ এখানে আমরা কি দেখছি না, শুক্র উৎপাদক নালিকা, দুটো নালিকার মাঝখানে স্থানে এই জায়গাটা স্ট্রোমা বা ধাত্র থাকে, তার মধ্যে এই লেডিগের আন্তঃকোষ অবস্থান করে। আচ্ছা, আর এই কোষগুলোকে বলবো সার্টোলির কোষ। এই হচ্ছে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার বলবো ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। পরিণত ডিম্বাশয় প্রধানত জনন কলা, শ্বেত আবরক বা স্ট্রোমা, শ্বেত আবরক, স্ট্রোমা, আদি ডিম্বথলি, পরিণত ডিম্বথলি, কার্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থি, আন্তঃকোষ ইত্যাদি নিয়ে গঠিত। প্রথমে বলি জনন কলা। এটি ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের স্তর। এটি পেরিটোনিয়াম নামক একটা পর্দার সাথে সংযুক্ত থাকে। জনন কলা একটা মাত্র ঘনতলীয় কোষস্তর নিয়ে তৈরি। এই কলা থেকে ডিম্বথলির উৎপত্তি ঘটে। শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া, এটি জনন কলার পরবর্তী স্তর। এটি সাধারণত শ্বেত তন্তু নিয়ে গঠিত। এই অংশে ডিম্বথলি থাকে না। ডিম্বথলি, সদ্য সৃষ্ট ডিম্বথলিকে আদি ডিম্বথলি বলে। এই ডিম্বথলির সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এরপর FSH এর প্রভাবে, হরমোনের প্রভাবে কি হয় না, এই ডিম্বথলির বৃদ্ধি ঘটতে থাকে। এইভাবে ক্রমে প্রাথমিক ডিম্বথলি, গৌণ ডিম্বথলি এবং প্রগৌণ ডিম্বথলি সৃষ্টি হয়। আদি ডিম্বথলির, আদি ডিম্বকোষ আয়তনে বৃদ্ধি পেয়ে যখন পরিণত ডিম্বথলি হয় তখন তাকে গ্রাফিয়ান ফলিকল বলছে। পরিণত ডিম্বথলি গঠনটা কিরকম না, এই গ্রাফিয়ান ফলিকল অনেকগুলো কোষস্তর থাকে যাদের কেন্দ্রে একটা ডিম্বাণু অবস্থান করে। ডিম্বাণুকে ঘিরে কয়েক স্তর গ্র্যানুলোসা থাকে। কোষপুঞ্জের মধ্যে এখানে এই দেখো, এইখানে এই যে ছবিটা, এই ছবিটাতে যা বললাম ক্লিয়ার হবে। দেখো এখানে প্রথমে একদম বাইরে যে এইখানে দেখছো যে বাইরে একদম জনন কলা দিয়ে আবৃত থাকছে বা শ্বেত আবরক থাকছে। এরপরে এটা হচ্ছে মানে আদি ডিম্বথলি, ছোট ছোট, সেখান থেকে সৃষ্টি হচ্ছে প্রাথমিক ডিম্বথলি, গৌণ ডিম্বথলি এবং প্রগৌণ ডিম্বথলি। হ্যাঁ, এইটা একটা পরিণত ডিম্বথলি যার ভিতর দেখো ডিম্বাণু আছে। ঠিক আছে। আচ্ছা, এবার বলবো কার্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থি। পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর বিদীর্ণ ডিম্বথলিকে কার্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থিতে পরিণত হয়। কার্পাস লুটিয়াম প্রধানত বৃহদাকার একটা সাংকোপ কোষপুঞ্জ নিয়ে তৈরি। কোষগুলোতে লিউটিন নামক একরকম পিতাবহ দানা থাকা, এর বর্ণটা পিতাবহ হয়। কার্পাস লিউটিয়াম একরকম অস্থায়ী গ্রন্থি যা নিষেকের 3-4 মাস অবধি বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সরবরাহ অব্যাহত রাখে। এর কাজ হবে পিত্তগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত করা। আন্তঃকোষ, ডিম্বাশয় স্ট্রোমায় এক ধরনের বহুতলীয় কোষ সমাবেশ লক্ষ্য করা যায়, এদের আন্তঃকোষ বলে, যার মধ্যে চর্বি দানার প্রাচুর্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, এখানে তাহলে আমরা কি পেলাম না, দেখো এখানে পুরো এই যে
রয়েছে, হ্যাঁ, আবৃত একটা আবরণ রয়েছে, হ্যাঁ, টিউনিকা অ্যালবুজিনিয়া যে আবরণ। এর প্রথমেই যে পরপর দেখো বিভিন্ন রকম পর্যায়ে কোষগুলো রয়েছে, হ্যাঁ, এই কোষগুলোর প্রাথমিক কোষগুলোর প্রথমটাকে বলবো এই আদি ডিম্বথলি, তারপরে এটা হচ্ছে প্রাথমিক ডিম্বথলি, গৌণ ডিম্বথলি, প্রগৌণ ডিম্বথলি, আস্তে আস্তে ম্যাচিওর ডিম্বথলি হয়েছে, যেটাকে গ্রাফিয়ান ফলিকল বলছে, তার মধ্যে স্পষ্ট ডিম্বাণু দেখা যাচ্ছে। তারপরে এই ছবিটা দেখো ডিম্বাণু নিঃসৃত হচ্ছে, হ্যাঁ, ডিম্বাণু ডিম্বথলির প্রাচীর ভেদ করে বাইরে নিক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা, এরপর দেখো ডিম্বাণুটা বেরিয়ে যাওয়ার পরে এই যে গঠনটা, এটাকে আমরা বলবো কার্পাস লুটিয়াম। আচ্ছা, এই হলো একটা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। আচ্ছা, ডিম্বাশয়ের কাজ কি হবে না, ডিম্বাণু উৎপন্ন করা আর হরমোন নিঃসৃত করা। পরিণত গ্রাফিয়ান ফলিকলে ডিম্বাণু অবস্থান করে, ডিম্বাণুটা মাইটোসিস, ধারাবাহিকভাবে মাইটোসিস মায়োসিস ঘটিয়ে এই ডিম্বাণুটার সৃষ্টি হয়। রজস্রাবে 14 দিনের মাথায় পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসৃত হয়। এই প্রক্রিয়াকে ওভিউলেশন বলে। ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হয়ে ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে। আর হরমোন নিঃসরণটাও ডিম্বাশয়টা কাজ, ডিম্বাশয় পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন আর পিতগ্রন্থি বা কার্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। আজকে এই পর্যন্ত পড়া থাকবে। আজকে আমরা কি পড়লাম না, পুংজননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র, শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন আর ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। এই দুটো ছবি, শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন আর ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, দুটো ছবি ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত পড়া থাক। পড়ার থেকে কোনো জায়গায় কোনো বোঝার অসুবিধা থাকলে পরে স্কুল খুললে আমি ক্লাসে আবার সেগুলো আলোচনা করে দেব। কেমন?